এখন হচ্ছে চার ধারা, আমরা যেটা বরাবরই পড়ে থাকি আমরা। পিছনে যে সর্বশেষ আইন কি বললাম? সর্বশেষ আইন কি পড়ছি? সাইবার সুরক্ষা। টিআরবি স্যার। হ্যাঁ, সাইবার সুরক্ষা। আচ্ছা। সাইবার স্যার, সাইবার আইন। হ্যাঁ, সাইবার। তো এখানে আইনের অতি রাষ্ট্রিক এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স বা প্রয়োগ। এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সে এখানে চার ধারার কথা বলা রয়েছে। এখানে আইনের অতি রাষ্ট্রিক প্রশ্নে যেখানে চার ধারা সম্পর্কে সম্পর্কে কি বলা হয়েছে, এটাকে দ্বারা উল্লেখ করে দেওয়া হয়েছে যে মানব পাচার অভিবাসী চোরাচাল প্রতিরোধে আইনের অতিরিক্ত প্রয়োগ সম্পর্কে কি বলা রয়েছে। এটা আমরা মানব পাচার ও অভিবাসী চোরাচাল প্রতিরোধ সম্পর্কে আমরা চার ধারা সম্পর্কে জানবো। এখানেও চার ধারা কথা বলছে। এখানেও আইনের অতি রাষ্ট্রিকটা কি খেয়াল রাখবেন, যেহেতু আমাদের এই অপরাধটা যেহেতু মাইগ্রেশন ইমিগ্রেশনের কথা হচ্ছে, অভিবাসীর কথা বলা রয়েছে, খেয়াল রাখবেন আপনারা যে আমরা এর সাথে কানেক্টিভিটি আমরা অন্যান্য জানি, ফৌজদারি কার্যবিধি জানি, তবে এখানে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রের সীমানার বাইরে প্রথম খেয়াল রাখবেন, অথবা বাংলাদেশের কোনো জাহাজ, আই রিপিট, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার বাইরে অথবা বাংলাদেশের কোনো জাহাজ বা বিমান, সবসময় খেয়াল রাখবা বাইরে। প্রথম হচ্ছে বাইরে, এটা মনে রাখবেন, মনে রাখার কৌশল এই আইনটা আপনি ছোট করে নোট নিতে পারেন। বাইরে জাহাজ বা বিমান, মনোযোগ দেন, একটু একটু নোট নেন, এই যে মনে রাখার কৌশল দিছি এটা একটু পাশে লিখে রাখবেন, তাহলে আপনার এটা আর পড়া লাগবে না। আচ্ছা, তাহলে কি বলছি, বাংলাদেশের রাষ্ট্রের সীমানার বাইরে, প্রথম বাইরে বাংলাদেশের কোনো জাহাজ বা বিমানে কোনো ব্যক্তি, বাংলাদেশের জাহাজ হইতে পারে বা বাংলাদেশের বিমান হইতে পারে, বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে, বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই আইনের অধীনে অপরাধ করলে, এই আইনের অধীনে যদি কেউ অপরাধ করলে, তাহলে এই আইনের বিধান প্রযোজ্য হবে এক কথায়। আচ্ছা, এটা হচ্ছে, এখন হচ্ছে জাহাজ বিমান। আহ, আর এছাড়া বাংলাদেশের বাইরে থেকে, বাংলাদেশের থেকে, অর্থাৎ আই রিপিট, বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশ, অথবা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে, বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে, অথবা বাংলাদেশের বাইরে থেকে এই আইনের অধীন যদি কোনো অপরাধ সংঘটিত করে, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়ায় যেন বাংলাদেশে সংঘটিত, যেভাবে করুক না কেন, যে অপরাধটি যেন সম্পূর্ণ বাংলাদেশে সংঘটিত গণ্য হবে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে অপরাধের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই আইনের বিধান প্রযোজ্য এক কথায়, অর্থাৎ আসা যাওয়া সব ক্ষেত্রে বাংলাদেশে আইন, বাইরে হোক আর বা জাহাজত বিমানে হোক, আসা যাওয়া করে যেভাবে হোক, সব ক্ষেত্রে এই আইনের মানব পাচার অভিবাসী চোরাচালান অনুযায়ী আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগ হয়েছে। মুখস্থ করবেন রিটেনের প্রশ্ন এটা। এটা হচ্ছে রিটেনের প্রশ্ন। প্রশ্ন আসতে পারে এরকম, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার বাইরে বাংলাদেশের নাগরিক বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে কি হবে? বাংলাদেশের আইন প্রযোজ্য হবে না, শুধু দেশের ভূখণ্ড অপরাধ করে সে দেশে প্রযোজ্য হবে, এই আইনের বিধান প্রযোজ্য হবে, শুধু দেওয়ানি প্রযোজ্য হবে, কি হবে? এই আইনের বিধান প্রযোজ্য হবে, খেয়াল রাখবেন। আর বাংলাদেশে বাহনে সংগঠিত অপরাধের ক্ষেত্রে চারের একে কি ব্যবহৃত হবে? অবশ্যই জাহাজ বা বিমানে, খেয়াল রাখবেন, এখানে দুইটার ক্ষেত্রে বলা হয়েছে অপরাধ, জাহাজ অথবা বিমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সেম কথা চ্যানেল করে তিন চারও বলা আছে স্যার, সেম কথা। কোন আইনে? এটা দ্বন্দ্ববিধি 4-এর কথা বলতেছে, ও ও 3 না হ্যাঁ, 4, দ্বন্দ্ববিধি 4। আমরা একেবারে একেবারে আমরা সবার সাথে আহ, সাইবারও চাইরে আছে স্যার, সাইবারও চাইর হ্যাঁ হ্যাঁ, একই কথা। সাইবার স্যার। মনে হয় পাস। সাইবারও চাই, সন্ত্রাসী আইনে পাস। সন্ত্রাসীর লগে মিল আছে। হ্যাঁ, এই এইটার স্যার হচ্ছে এটার সাথে তথ্য সন্ত্রাসীর প্রযুক্তির সাথে তার, মিল আছে ছোট সাইবারের ভাই। তার, দণ্ডবিধির তার, সন্ত্রাস বিরোধীর 5, ফৌজদারি কার্যবিধির 188, আর এই যে মানব পাচারের তার, হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাক্সিমামের তার খালি। আমি বলি, যদি স্পেসিফিক ভাবে আসে, যদি বলে আইনের অতিরাষ্ট্রিক বলতে কি বোঝায়, তাহলে সকল আইনে অ্যাড করে দিবেন যে সঠিক। এই আইনে। আর যদি বলে মানব পাচার আইনে আইনের অতিরাষ্ট্রিক বলতে কি এইভাবে বা আইনের অতিরাষ্ট্রিক কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তারা চার লিখবেন। যদি আসে যদি সাইবার সুরক্ষা, তাহলে একের স্পেসিফিক বলে একটা ধারা লিখবেন ভাই। এটা বারবার বলে দিলাম যাতে আপনার মাথায় না। আর যদি ফৌজদারি কার্যবিধি উল্লেখ করে, যে ফৌজদারি কার্যবিধিতে আইন অনুযায়ী আইনের অতিরাষ্ট্রিক কিভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে, তাহলে ওই 188। আর কত দরকার নেই, সব দিয়েন না। আচ্ছা স্যার, এই আপনি যেহেতু বলছেনই, এই প্রশ্নের উত্তরটা একটু ভাঙায় দেন স্যার। যে আচ্ছা, আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ বলতে কি বোঝায়, কিংবা আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ বলতে আহ কাকে বলে, এইটা আচ্ছা, আসলে কি লিখবো স্যার? আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ বলতে বোঝায়, অর্থাৎ যে আইনের অপরাধের কথা বলা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এক্সট্রা টেরিtorial অফেন্স। মূলত হচ্ছে যে দেশ এবং বিদেশে যদি কোনো অপরাধ করে, অর্থাৎ দেশ এবং বিদেশ সবসময় খেলা হবে। আইন অতি রাষ্ট্রিক মানে সীমানা লঙ্ঘন, সীমা অতিক্রম করবে।
খেয়াল রাখবেন, সীমা অতিক্রম। আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগটা হচ্ছে সীমা অতিক্রম করবে, অর্থাৎ কিভাবে প্রতি করবে, অর্থাৎ হয়তো একটা সীমা আছে, বাংলাদেশের বাইরে হোক আর বাইরে থেকে বাংলাদেশ হোক। অর্থাৎ এই কোনো আইন যদি সীমা অতিক্রম যাই করুক না কেন, যে আইনটা যে দেশে প্রযোজ্য ওই দেশেই সে বিচার হবে। এখন যদি ইন্ডিয়া যদি এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স সব দেশের জন্য প্রযোজ্য, যদি সে ইন্ডিয়ান নাগরিক যদি বাংলাদেশে অপরাধ করে, যদি সাইবারের সাথে কানেক্টেড হয়, তাই ইন্ডিয়া বিচার হবে না, বাংলাদেশ হবে, কারণ সে সাইবারের সাথে কানেক্টেড। কিন্তু যদি বাংলাদেশের লোক যদি ইন্ডিয়ায় যে অপরাধ করে, যদি ওই আইনে যদি সাইবার অ্যাক্ট যদি থাকে ইন্ডিয়ায়, তাহলে ইন্ডিয়া বাংলা বিচার হবে। কিন্তু কথা রয়েছে, একদম ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশের আইনে যে 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 কোনো দেশের আরে যে দেশের পতাকা, যে দেশের পতাকা এই ফৌজদারি কার্যবিধি তো এটা তো একেবারে ব্রিটিশ কর্তৃক যে 100 বলছে যে বাংলাদেশের বিমান, বলছে বাংলাদেশের বিমান বা জাহাজ যদি কোনো পতাকা নিয়ে সারা পৃথিবীর মধ্যে কোনো একটা দেশে যায়, যদি অপরাধ করে, মনে করতে হবে অপরাধটি বাংলাদেশে সংঘটিত হয়েছে। তার মানে কি, পতাকাটা বাংলাদেশের, আইনটা বাংলাদেশের, অর্থাৎ সীমা লঙ্ঘন মানে সীমানা এই করা, সীমা সীমানা মানে কি লঙ্ঘন করা, মানে সীমানার বাইরে গেলেই সেটা কি হবে, এই আপনার আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগ হিসেবে গণ্য হবে। এটা প্রয়োগ করবে, আইনের অতি রাষ্ট্রিকের অন্তর্ভুক্ত হবে। এটা কিন্তু সাজা বা কোনো কিছু বলে না। এখন কি ধরনের সাজা হবে সেটার অফেন্স অনুযায়ী, ওখানে মার্ডার করলে মার্ডার হবে, তারপর হচ্ছে যদি কোনো ডিজিটাল ডিভাইস না করে ডিজিটাল একটা ধারা হবে, অর্থাৎ অপরাধের ধরন অনুযায়ী সে সাজা পাবে এক কথায়। কিন্তু সে কোন ধারায় কোন আইনে অন্তর্ভুক্ত হবে, সে আইনের এক্সট্রা টেরিটোরিয়াল অর্থাৎ আইনের অতি রাষ্ট্রিক অনুযায়ী সে তার বিচার কার্যক্রম পরিচালনা হবে এক কথায়। 2 লাইন লিখবেন, 2 লাইন, এত দরকার নেই। আমি এটা মনে হয়, লেখা আছে আইনের অতি রাষ্ট্রিকটা কি, এটা মনে হয় সংজ্ঞা দেওয়া আছে, একটু দেখে নিন হ্যাঁ, আপনাদের। এই সংজ্ঞাটা লাগবে স্যার। আচ্ছা ঠিক এইটা আছে, পেজ এটা আইটেম দিছি আপনাদের মধ্যে এটাও সবার লাগবে। আছে, এটা আমি দিব না। আচ্ছা এখন আসেন 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 ধারা, এটা পরীক্ষা আসবে। মানব পাচার কি, মানব পাচারকে কিভাবে সংজ্ঞা, গত ইয়েতে ছিল 3 ধারা আসছিল পরীক্ষা, এবার হচ্ছে 5 ধারা, এটা হচ্ছে সংশোধন করছে। এখানে খেয়াল রাখবেন মানব পাচার কাকে বলে, মানব পাচারকে কিভাবে তো সংজ্ঞায়িত করা হয়েছে, এটা যদি আমরা জানতে চাই একেবারে সহজভাবে মনে রাখবেন। কোন আমরা যে প্রথম দিকে পড়েছিলাম যে সংজ্ঞাগুলো দেখে আসছে, এক করে দেন। কোন ব্যক্তিকে ভয়ভীতি, বল প্রয়োগ, প্রতারণা, কতগুলো শুনতে হচ্ছে, ভয়ভীতি, থ্রেট, বল প্রয়োগ, প্রতারণা বা অসহায়ত্বের সুযোগ গ্রহণ, কোনো ব্যক্তিকে অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে কোন একটা অর্থ বা কোন একটা সুবিধা বিনিময়ের মাধ্যমে নিয়ন্ত্রণকারী ব্যক্তির সম্মতিতে, যে নিয়ন্ত্রণ করতেছে, যেমন রাজু 2টা লোক আমার কাছে নিয়ে আসছে, রাজুর আন্ডারে 2টা লোক নিয়ন্ত্রণের, তাদের সম্মতি নিয়ে কি করবে, তাদেরকে শোষণ করার উদ্দেশ্যে আমার কাছে রাজু কি করলো, আমার কাছে বিক্রি করে দিল, ক্রয় করলো, বিক্রয় করলো, সংগ্রহ করলো, গ্রহণ করলো, পরিবহন করলো, স্থানান্তর করলো, চালান করলো, আটক করলো, লুকিয়ে রাখলো, আশ্রয় দিল। আপনার মেন বই দেখবেন একটু বড় করে লিখছে, বাট একেবারেই শর্ট করে দিছি। কি কি শব্দগুলো, যে শোষণের উদ্দেশ্যে ক্রয়, বিক্রয়, গ্রহণ, সংগ্রহ, পরিবহন, স্থানান্তর, চালান, আটক, লুকিয়ে রাখাকেই, আশ্রয় দেওয়াকে কি বলা হয়, মানব পাচার বলা হয়। তবে এটাকে মনে রাখার জন্য 3টা বিষয় মনে রাখবেন, ভয়, প্রতারণার সুবিধা। আই রিপিট, ভয়, প্রতারণার সুবিধা। 3টি কি কি, প্রথম হচ্ছে ভয়ভীতি, প্রবল প্রয়োগ, তারপর হচ্ছে প্রতারণা, অসহায়তার সুযোগ নেবে, আর হচ্ছে অর্থ বা সুবিধার বিনিময়ে নিয়ন্ত্রণ ব্যক্তির সম্মতি গ্রহণ করবে। এই উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভিতরে অথবা বাইরে, সবসময় খেয়াল রাখবেন। মানব পাচার বাংলাদেশের ভিতরে হতে পারে, যে বাংলাদেশের ভিতরে মানব পাচার হচ্ছে না, ধরে নিয়ে যাচ্ছে না, অপহরণ করতেছে না, বল প্রয়োগ করতেছে না, তারপর নিয়ে নিয়ে কি হোটেলে নিয়ে যাচ্ছে না, কোথাও নিয়ে আটকায় টাকা পয়সা দাবি করতেছে, এগুলো হচ্ছে এক্সপ্লয়টেশন করা হচ্ছে, জনশোষণ, কোনো শিশুকে ধরে রাখছে। এখান থেকে বাংলাদেশে যদি বাইরে ইন্ডিয়া কোথাও নিয়ে, যে আমরা ইন্ডিয়ার যে ঘটনাগুলো বিভিন্ন সময় জানি, ধরে নিয়ে যে বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশন করতেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেছে, শ্রম শোষণ করতেছে, তাদেরকে শ্রমকে বাধ্য করতে ধরে নিয়ে কি করতেছে, লিবিয়ায় তাদেরকে টাকা পয়সা কিছু দিতেছে না। এই যে যেমন রাশিয়াতে গেছে, রাশিয়াতে কদিন ভিডিওতে দেখলাম বার্তা, ওই 5 জন বা 7 জন একত্রে এক বন্দরে 7 জনই মারা গেছে, একজন আছে তাকে ধরে নিয়ে অস্ত্র তুলে দিছে, শোষণ করতেছে। তার মানে কি, গেছে হচ্ছে দালালের মাধ্যমে একটা, এখন ওখানে যায় সে সেনাবাহিনীতে যোগদান দিয়ে দিচ্ছে, কিছু করার নাই, মানে এগুলো শোষণ, অন্য কোনো শোষণ হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় সবসময় খেয়াল রাখবেন। এই মানব পাচারের সবচেয়ে আরেকটা 5 ধারা বলছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যে শিশু পাচারের ক্ষেত্রে, শিশু পাচার, আই রিপিট, মনোযোগ দেবেন সবাই, শিশু পাচারের ক্ষেত্রে এটা একটা প্রশ্ন, যে শিশু পাচারের ক্ষেত্রে উপরোক্ত মাধ্যমগুলো 3টা বলছেন, কারণ শিশুর ক্ষেত্রে কিন্তু আপনি ভয়ভীতি, হুমকি, প্রলোভন, জনশোষণ, তাকে তাকে কিন্তু এগুলা বিবেচনা করা হবে না। একটা শিশুর হাতে ভয়ভীতি দেখালে সে বুঝবে, বা তাকে যদি তাকে কোনো সুবিধা দেখেন, তারা তো কোনো সুবিধা দেন তাকে, আমরা পেনাল কোডে 90 দ্বারা কি বলছি, যে তার ভয়ভীতি, হুমকি বা তার তার কাছে কোনো বল প্রয়োগ বা কোনোভাবে তার সম্মতির যে বিষয়টা রয়েছে, সম্মতি গ্রহণযোগ্য হবে না শিশুর ক্ষেত্রে, তার বয়স কম।
তো সে যদি একটা বলে যে এটা করছে, সে শিশুর সম্মতি গ্রহণ করবে, নেভার এলাও। অর্থাৎ বলছে শিশু পাচারের ক্ষেত্রে, আই রিপিট, শিশু পাচারের ক্ষেত্রে উপরোক্ত মাধ্যমগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা বিবেচনা করা হবে না, এদের দ্বারা অনুসৃত হবে না, আপনার মেন দেখবেন এগুলা অনুসৃত হবে না, এরকম কথা বলা আছে। অর্থাৎ শিশু প্লাস পাচার উদ্দেশ্যে কার্য, মানব পাচার মিন্স প্রমাণ করা আবশ্যক নয়, অনুসৃত, এটাই দেখবেন যে এখানে মানব পাচার প্রমাণ করা আবশ্যক নয়। শিশুর ক্ষেত্রে এই তিনটা আবশ্যক নয়, আবশ্যক নয়, তিনটা প্রমাণ করা দরকার নাই শিশুর ক্ষেত্রে, কারণ তো সে শিশু। তার মানে হচ্ছে কেউ যদি জানা সত্ত্বেও অন্য কোনো ব্যক্তিকে কাজ বা চাকরির উদ্দেশ্যে গমন, অভিবাসন, কোনো বহির্গমন প্রলব্ধ সহায়তা করেন এবং জানেন সে কি করে, ওই যে 2-20 আমরা যেটা বললাম, 2-20 কি পড়েছি, এক্সপ্লয়টেশন পড়েছি না, শোষণমূলক পরিস্থিতির শিকার হতে পারে, যে কোনো ভাবে শোষণমূলক শিকার হতে পারে, তাহলে মানব পাচার হিসেবে গণ্য করা হবে। তাহলে আমরা কি কি বললাম, মানব পাচার, মাধ্যম, কাজ, শোষণের উদ্দেশ্য। মাধ্যমটা কি, বল প্রয়োগ, প্রতারণা, অসহায়তা, অর্থ সুবিধা। কাজটা কি, অপহরণ করবে, ক্রয় করবে, বিক্রয় করবে, পরিবহন করবে, স্থানান্তর করবে, চালান করবে, আটক করবে, লুকানো। উদ্দেশ্য কি, জনশোষণ, অন্যান্য শোষণ করবে। এই সব মিলিয়ে হচ্ছে মানব পাচার হিসেবে গণ্য। আমি একটু এক্সপ্লেন করে দিছি, আপনি একটু রিডিং করবেন, এটা রিডিং করে এবং লিখবেন। কালকের এটা প্রশ্ন, একটা প্রশ্ন দিয়ে দিলাম, মানব পাচারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সবাই নোট নেবেন। মানব পাচারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, একে যেভাবে আছে ওইভাবে লিখবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে মানব পাচার বলতে কি বুঝো, শিশু পাচারের ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে, একটা প্রশ্ন করছে এখান থেকে, এই যে স্লাইডে তাকান, শিশু পাচারের ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে। হ্যাঁ, অবশ্যই। শিশু পাচারের ক্ষেত্রে অপরাধ সংগঠনের জন্য ভয়ভীতি, বল প্রয়োগ, প্রতারণা, অন্য কোনো মাধ্যম ব্যবহার হয়েছে কিনা তা বিবেচনা করা হবে না, এটাই হচ্ছে একটা বিশেষ বিধান। এটাই খেয়াল রাখবেন, পরীক্ষা হলে সব পারবেন মানব পাচার, কিন্তু শিশুর ক্ষেত্রে এর এই কি বলে এটাকে, বিশেষ বিধানটা কি, একটু খেয়াল রাখবেন এখানে এইটুকু। তাহলে মানব পাচার অন্যতম মাধ্যম কোনটি, পুরস্কার প্রদান, ভয়ভীতি, প্রশিক্ষণ, শিক্ষা। তাহলে কি, ভয়ভীতি, বল প্রয়োগটা হচ্ছে উপাদান। আচ্ছা, এখন একটু মনোযোগ দেন, আমরা 6 থেকে 13 একেবারে শেষ করে দিব, একেবারে শেষ করে দেবো শর্ট করে, যেগুলো হচ্ছে রিটেনের জন্য ছোট করে, কোনো ঘটনা ভিত্তিক বা কোনো কিছু যদি আসে এইভাবে আসতে পারে। জাস্ট আমরা 6 থেকে 13 পর্যন্ত, মেবি, হ্যাঁ 13 পর্যন্ত মনোযোগ দেন। সবাই একটু নোট নিতে পারেন, এগুলো দিয়ে দিব আপনাদেরকে, আমি এগুলো দিয়ে দেবো, আপনাদের টেনশন নেই। আচ্ছা, স্যার এটা কি মানব পাচারটা তো স্যার উইদাউট বুকে আসে না স্যার, উইথ বুকে আসে? এটা না দেখে আসবে, মানব পাচার দেখে আসবে, না দেখে আসবে। আচ্ছা, এখন এই মানব পাচার এর মূল কিছু দেখেন, 6 থেকে 13 পর্যন্ত একটু সবাই স্ক্রিনশট নেন বা একটু নোট করেন। মানব পাচার অপরাধ দণ্ড হচ্ছে 6 ধারা, যে মানব পাচার যারা করবে তাদের দণ্ড হচ্ছে 6 ধারা। সংঘবদ্ধ আমরা পড়েছি, সেটা হচ্ছে 2 এর আমরা পড়েছিলাম শেষ দিকে এসে। সংঘবদ্ধ মানব পাচার সেটা চক্র সংগঠিত, 2 বা ততোধিক আমরা পড়েছিলাম, যেটা 7 ধারা। সংঘবদ্ধ যদি মানব পাচার করে পাওয়া যায়, 2 বা ততোধিক ব্যক্তি পাওয়া যায়, সেটা সংঘবদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত হবে, সেটা 7। আর এই সম্পত্তি ব্যবহার, দলিলাদি গ্রহণ, কোনো সুযোগ সৃষ্টি করে, একটু খেয়াল রাখেন যে অনেক সময় সম্পত্তি ব্যবহার করবে, দলিলে তৈরি করবে, ভুয়া দলিল টলিল, ওই যে প্রমাণিত করার জন্য ভুয়া প্রমাণ, দলিল, ডকুমেন্ট, সেটা হচ্ছে সম্পত্তি এটা হচ্ছে 8 ধারা, এটা হচ্ছে 8 ধারা, সবাই একটু মনোযোগ দেন। আর জবরদস্তির শ্রম, এটা হচ্ছে শ্রম সেবা, হচ্ছে 9 ধারা। তাহলে 6 হচ্ছে মানব পাচার দণ্ড, 7 হচ্ছে সংঘবদ্ধ মানব পাচার শাস্তি, আর দলিলাদি গ্রহণ হচ্ছে 8, 9 হচ্ছে জবরদস্তি, খেয়াল রাখবেন। 10 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানব পাচার উদ্দেশ্যে অপহরণ, চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3বার বলছি। 11 যেটা হচ্ছে আপনাদের পতিতাবৃত্তি, একেবারেই পতিতাবৃত্তি, জনশোষণ উদ্দেশ্যে আমদানি, স্থানান্তর যদি করে পতিতাবৃত্তি, আর পরিচালনা যদি করে 12। কেউ যদি অনুমতি দেয়, পরিচালনা করার জন্য ব্যবহার অনুমতি দেয়, বাড়ির মালিক বা যে যিনি অনুমতি দিবে, তাহলে 6 ধারা মানব পাচার অপরাধ দণ্ড, 7 হচ্ছে সংঘবদ্ধ, 8 হচ্ছে সম্পত্তি ব্যবহার, 9 হচ্ছে জবরদস্তি, 10 হচ্ছে শিশু চুরি, 11 হচ্ছে পতিতাবৃত্তি, আর 12 হচ্ছে পরিচালনা করার যে অনুমতি দিবে। আর 13 হচ্ছে ডাকবে, পতিতার উদ্দেশ্যে রাস্তাঘাটে অনেক সময় ডেকে ডেকে নিয়ে আসবে, আহ্বান করবে। 13 হচ্ছে পতিতাবৃত্তিকে ডেকে আনবে, একেবারে সহজ ভাবে লেখা রাখছি, আপনারা যদি নিতে পারেন দেখেন। 6 হচ্ছে পাচার, ওই যে মানব পাচারের শাস্তি, 7 সংঘবদ্ধ পাচার, 8 সম্পত্তি, 9 হচ্ছে জবরদস্তি, 10 হচ্ছে অপহরণ, চুরি, 11 হচ্ছে জনশোষণ জন্য আমদানি, 12 হচ্ছে পতিতালয়, 13 হচ্ছে পতিতাবৃত্তি আহ্বান। একেবারে শর্ট করে মুখস্থ করে ফেলবেন এই কদিনে, যত সময় আছে। এবং 6 থেকে 13 পর্যন্ত আবার এখানে আপনাদেরকে একটু শর্ট করে এমসিকিউ দেওয়া আছে, এগুলা এখান থেকে এমসিকিউ আসবে না, একটু বলে দিই যে কারাদণ্ডের ক্ষেত্রে এমসিকিউ কখনো পরীক্ষা আসবে না, বুঝতে পারছেন? কারাদণ্ডের ক্ষেত্রে এমসিকিউ আসবে না, আমি এখানে জাস্ট দিয়ে রাখছি আপনাদের প্র্যাকটিস করাবো। 2-4টা তো 1-2টা যেগুলো আসবে প্যানেল কোড থেকে,
দরকার নেই। আচ্ছা, এগুলো বিস্তারিত এখানে আর কোনো জানার কিছু নাই, আর কারণ আমাদের সময় কম, ওগুলো আসবে না। আচ্ছা, এখন হচ্ছে 14, মনোযোগ দেন। 14টা হচ্ছে সংজ্ঞা, পরীক্ষা আসতে পারে। অভিবাসী চোরাচালান কি? স্মাগলিং বা মাইগ্রেন্টস। স্মাগলিং করা, এই মাইগ্রেন্টস করা, দেখেন মনোযোগ দেন, যে এই আমরা 2026 সালের যে 14 ধারাটি, যে অভিবাসী চোরাচালান, স্মাগলিং যেটা বলি আমরা, এই স্মাগলিং জানি, কিন্তু বাংলাটা আমরা বুঝি অভিবাসী চোরাচালান। এক কথা সহজভাবে খেয়াল রাখবেন একটু, এখানে দুইটা বিষয় রয়েছে, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ, অনেকে আবার ঘুমাচ্ছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সুবিধা লাভের উদ্দেশ্যে, প্রথম কথা হচ্ছে প্রত্যক্ষ, ডিরেক্টলি ইনডাইরেক্টলি কোনো অ্যামেনিটিস পাওয়ার জন্য, কোনো ব্যক্তিকে অবৈধভাবে, ইলিগেল ভাবে এন্ট্রি করার জন্য, ইলিগেল এন্ট্রি আমরা যেটা অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে অনুপ্রবেশ, অন্য রাষ্ট্রে প্রবেশ করিয়ে দিবে, এই যে মাইগ্রেন্টস করে দিবে, সেই রাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা নয়। আপনি একটু মনোযোগ দেন সবাই। না, রাজুকে ধরে নিয়ে আসলাম, তার কাছে আমরা কোনো সুবিধা নিলাম, তারে ধরে অন্য রাষ্ট্রে দিলাম, তার মানে কি রাজু কি, সে কি ওই দেশে যে দেশে তাকে আমি অবৈধভাবে প্রবেশ করালাম, সে কি ওই দেশের নাগরিক, না সেই দেশের বাসিন্দা? এইভাবে যদি তাকে প্রবেশ করানো হয়, এটাই হচ্ছে অভিবাসী চোরাচালান বলা হয়েছে। কত ধারায় বলছে? কত ধারায়? 14 ধারায়। 14 এই 14 রাইট। ধারা দুইটা বিষয় মনে রাখবেন, 14 ধারা দুইটা বিষয়, এই অভিবাসী বা চোরাচালানের ক্ষেত্রে। তার মানে কি বুঝলাম? যদি বলে প্রশ্ন করে অভিবাসী চোরাচালান কি, কি লিখবেন? লিখবেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সুবিধা লাভের উদ্দেশ্যে এমন কোনো ব্যক্তিকে অবৈধভাবে রাষ্ট্রে প্রবেশ করে দিবে, যাতে ওই ব্যক্তি ওই রাষ্ট্রে কোনো নাগরিকও নয়, স্থায়ী বাসিন্দা নয়, তাকেই অভিবাসী চোরাচালান বলা হয়। ক্লিয়ার সবার? আরেকবার বলি, যে কোনো ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ওই ব্যক্তির নিকট হতে সুবিধা লাভের উদ্দেশ্যে এমন ব্যক্তিকে অবৈধভাবে ওই রাষ্ট্রে, অন্য রাষ্ট্রে প্রবেশ করিয়ে দিবে, যে রাষ্ট্রে ওই ব্যক্তি বা ওই নাগরিক ওই স্থানে, ওই রাষ্ট্রের বাসিন্দা নয়, তাকেই অভিবাসী চোরাচালান বলা হয়। এই 14 দ্বারা দুইটা ক্ষেত্র, একটা হলো বিদেশি নাগরিকের ক্ষেত্রে, আর একটা হচ্ছে বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে। খেয়াল রাখবেন, আই রিপিট, এই 14 দুইটা বিষয়, একটা হচ্ছে বিদেশি নাগরিকের ক্ষেত্রে, আর একটা হচ্ছে বাংলাদেশি নাগরিক। বিদেশি নাগরিকের ক্ষেত্রে কি? এখন বিদেশি নাগরিক ক্ষেত্রে বলা রয়েছে যে ফরেন অ্যাক্ট রয়েছে 1946 অনুযায়ী, বিদেশি নাগরিককে বাংলাদেশ থেকে এমন কোন রাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করানো, সে নাগরিক, স্থায়ী বাসিন্দা নয়। অর্থাৎ বিদেশি নাগরিক কি, বিদেশ থেকে যদি বাংলাদেশে কোনো লোক আসে, সেটা বিদেশি নাগরিক। আবার বাংলাদেশ থেকে যদি কোনো অন্য রাষ্ট্রে, তারাও বিদেশি হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে বলছে সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এর ক্ষেত্রে, বাংলাদেশের নাগরিককে এমন কোন রাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করানো, সেখানে নাগরিক বা স্থায়ী বাসিন্দা। এক কথা হচ্ছে 14 দুইটা অপশন, একটা হচ্ছে বিদেশি, একটা বিদেশ, আর হচ্ছে বাংলাদেশি। বিদেশ হচ্ছে ফরেন অ্যাক্ট পরিচালনা হবে, আর বাংলাদেশ হলে সিটিজেনশিপ অ্যাক্ট পরিচালনা হবে। বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া প্রবেশ করায়, সেটা হচ্ছে এই আমাদের অভিবাসন হিসেবে পরিচালনা, এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে যদি তার, সেটাও হচ্ছে কি ফরেন অ্যাক্ট অনুযায়ী অভিবাসন চোরাচালান হিসাবে গ্রহণযোগ্য। সবাই পারবেন না? এটা একটু সহজ আছে। পরীক্ষা আসতে পারে যে অভিবাসী চোরাচালান বলতে কি বোঝায়, এইটুকুই, আর কোনো কিছু না। এটা ইম্পর্টেন্ট, যে ব্যক্তিকে অবৈধভাবে প্রবেশ করানো হয়, সে ব্যক্তি কি অবশ্যই নাগরিক হতে হবে, অবশ্যই স্থায়ী বাসিন্দা, তো নাগরিক বা স্থায়ী হতে হবে। আহ আহ, নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন, অবশ্যই শরণার্থী হবে। কোনটা হবে? অবশ্যই নাগরিক বাসিন্দা হতে হবে। অবৈধভাবে, গ যে স্যার। এটাই হবে। হ্যাঁ, গ হবে, ভেরি গুড। তাহলে আমরা বিদেশি নাগরিক ক্ষেত্রে কি হবে? ফরেন অ্যাক্ট ব্যবহৃত হবে, আর বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? সিটিজেনশিপ অ্যাক্ট ব্যবহৃত হবে। এখন হচ্ছে আমরা 22 থেকে 27 পর্যন্ত, আমরা এই 22 থেকে 27 পর্যন্ত এগুলো এইভাবে মুখস্থ করবে সূচি আকারে। এখান থেকে যদি প্রশ্ন আসে, এইভাবে আসবে। এখান থেকে কোনো সৃজনশীল বা অন্য কিছু দরকার নেই, ডিরেক্টলি বোঝা যাবে যে এটা এই মামলা যে সেকশন গুলো হয়। সবাই একটু মনোযোগ দেন। 22 থেকে 27 মনোযোগ দিন, কারণ এই আইন, মানব পাচার, সাইবার, ধরে নেন দুইটা প্রশ্ন চলে আসছে। দুইটা দুই পার্টে, একটা পরে একটা প্রশ্ন আসবে দেখা। এই যেটা বললাম, মানব পাচার, জোয়া, আর হচ্ছে সাইবার সুরক্ষা, তিনটা থেকে দুইটা প্রশ্ন গ্রহণ করবে ইনশাল্লাহ। স্যার 15, 16, 17 এগুলো পাওয়া লাগবে না স্যার? 15, 16, 16, 17 কি? ওই যে চোরাচালানের হচ্ছে এগুলা, অভিবাসী চোরাচালানের। শাস্তি? জি স্যার। লাইনে থাকো সবাই, একটু দেখি। স্যার ক্ষতি আছে, হুমকি আছে স্যার। আস্তে 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 আস্তে। মানব পাচারের বিপরীত স্যার অভিবাসী চোরাচালানের সবগুলাই আছে স্যার, ওখানে যেগুলো দিছে ওইগুলো স্যার এখানে আবার আছে। একটু সাজা আছে, দলবদ্ধ আছে। এই, হ্যাঁ, 15 থেকে আমি নিচ্ছি, একটু একটু নিচ্ছি। Okay, আমি এগুলো বাদ করে গেছি।
আসছে এখন না? আচ্ছা, জি স্যার। সবাই একটু মনোযোগ দেন। 15 থেকে 26 পর্যন্ত এখানে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে একটু সবাই একটু মনোযোগ দেন। 15 হচ্ছে অভিবাসী চোরাচালানের যদি অপরাধ করে থাকে তাহলে সেটা 15 দ্বারা শাস্তি হচ্ছে। এখন এগুলো একটার সাথে একটা কানেক্টিভিটি আছে, সবাই একটু মনোযোগ দেন। যে আমরা চোরাচালান সব অভিবাসী চোরাচালান সংখ্যা পড়েছি কত, 14। বাট যদি অভিবাসী চোরাচালান অপরাধ হয় সেটা হচ্ছে 15 ধরা যাবে। তবে কথা আছে, এই অভিবাসী চোরাচালানের জন্য অপরাধ সহায়তা কেউ যদি দলিল করে, কোনো সংগ্রহ করে, সরবরাহ দখল রাখে, যে আমি লোক পাঠাইছি কন্ট্রাক্টে, দলিল করে, ভুয়া দলিল করেছে, এটা হলো 16, খেয়াল রাখবেন। আর কাউরে যদি আশ্রয় দেয় কোনো সুবিধার বিনিময়ে, আমি রাজুরে নাজমুলে আমি আশ্রয় দিচ্ছি, এটা হচ্ছে 17। একেবারে সহজ করে দিচ্ছি। চোরাচালানের দণ্ড হচ্ছে 15। আর কোনো দলিল যদি কোনো সহায়তায় কোনো দলিল সৃষ্টি করে, সংগ্রহ করে, সরবরাহ, সেটা হচ্ছে 16। আর কোনো সুবিধা নিয়ে যদি কোনো ব্যক্তি আশ্রয় দেয় সেটা হচ্ছে কি 17। আর কোনো এই চোরাচালানের উদ্দেশ্যে কারো যদি মারাত্মক জখম করে এবং এমন ভাবে তাকে নিষ্ঠুর আচরণ করে, অনেক সময় পায়না ধরে পিটাইছে, ধরে এই যে বেনাপোল অনেক সময় ধরে পিটাচ্ছে, মারি দেয়, টাকা পয়সা তাড়াতাড়ি ফাটাতে না কিন্তু মায়েরা ফেলাই দেবো, টাকা ফাটা ধরে পিটায়, জখম করে, এটা হচ্ছে 18। যদি জখম টখম করে 18। আর যদি ওই যে সংঘবদ্ধ আমরা পড়েছিলাম, সংঘবদ্ধ যদি করে থাকে, সংঘবদ্ধ চক্র, আর এটা আমরা কিন্তু মানব পাচারের সংঘবদ্ধ এখানে মানে ক্লাসে ক্লাসে আইসে ধপ করে পড়েই যায় নাকি আইসে লাভ দেয় আইসা ক্লাসে, কিছু বুঝি না। আচ্ছা, সংঘবদ্ধ যদি হয় এটা অভিবাসী চোরাচালানের ক্ষেত্রে 19 মনে করবেন। আরেকটা কথা আছে, একেবারে সব 20। এই 20 ধারাটা আমরা সাইবারে বাদ দিচ্ছি, কিন্তু জয়েনে 20 ধারা চলে গেছে। এখানে 20 ধারাটা একটু চালাকে মনে রাখবেন, যে এখানেও ডিজিটালের, যে ডিজিটাল যে অভিবাসীর ক্ষেত্রে কোনো ডিজিটাল বা প্রচলিত মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে, খেয়াল রাখবেন। যেমন আমি কি ডিজিটাল কি আমি ল্যাপটপে অথবা কোনো সাইবার ওয়ার্ল্ডে অথবা কোনো ফোনে এরকম আমি কোনো বিজ্ঞাপন প্রচার করতেছি, ওই জয়েনে বিজ্ঞাপন প্রচার করে না বলি না, জয়েনে বিজ্ঞাপন প্রচার করতেছে খেলাধুলার সময়, এই বিট ধরলে এত টাকা পাবেন, জুয়া খেলে, এখানেও একই সেম। যে বলছে যে ডিজিটাল মাধ্যমে কোনো যদি এই আইনের যদি কোনো প্রচার করে থাকে, যে আপনারা আহ, কি করবেন, একেবারে 2 লাখ টাকা দিয়ে চলে যাবেন, যে আগে আসবেন আগে সেবা পাবেন, বলে না এরকম দালাল এরকম বিজ্ঞাপন প্রচার করে থাকে, তবে সেটা হবে ডিজিটালে বা প্রচলিত কোনো মাধ্যম, দুইটাই বলছে, ডিজিটাল বা প্রচলিত কোনো মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করে, সেটা হচ্ছে 20। তাহলে আমি একটা শর্ট করে দিচ্ছি। 15 হচ্ছে ওই বিষয়ে চোরাচালান দণ্ড, 16 হচ্ছে দলিল টলিল যদি সৃষ্টি করে বা রাখে, এটা হচ্ছে 16। আর কাউকে যদি আশ্রয় দেয় ওই বিষয়ে চোরাচালান বাসিন্দাকে, এটা হচ্ছে 17। আর কাউকে যদি মারধর করে জখম করে 18। আর সংঘবদ্ধ যদি হয়ে থাকে অভিবাসী, সেটা হচ্ছে 19। আর 20 হচ্ছে কি বিজ্ঞাপন প্রচার করবে। আচ্ছা, 22টা নাই এখানে না, 22টা নাই, 21টা আছে তো, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, 21। 21টা কি, 21 থেকে এখন আমরা দেখি, এগুলো একটু রিডিং করেন, প্রতিদিন সকালে পড়বেন, এখনো কিন্তু পড়ার সময়। 21 হচ্ছে যে আহ, এটা হচ্ছে কেউ যদি, আমরা শিশু আইনে বা অন্যান্য আইনে বলছি, নারী শিশু অন্যান্য আইনে পড়েছিলাম, যে সংবাদের কোনো এই মানব পাচার আইনে বা মানব পাচার অভিবাসী আইনে এই চোরাচালান যারা ভিকটিম হবে এদেরকে যদি পরিচয় প্রকাশ করে, যেটি প্রকাশ সংবাদের মাধ্যমে প্রকাশ করবে তার দণ্ডটা হবে 21, এক কথায়। সংবাদ মাধ্যমে মানব পাচার চোরাচালান শিকার কোনো ব্যক্তি পরিচয় প্রকাশ করে যদি, সেটা দণ্ড হবে এক কথায় 21। 22 হচ্ছে, এক কথা 22টা মনে রাখবেন, সবসময় খেয়াল রাখবেন যে পেনাল কোডের 107, অন্যান্য নারী শিশু 30, এবং অন্যান্য যে সহায়তার যে সেকশন গুলো রয়েছে এখানেও তাই 22, যে অপরোচনা, ষড়যন্ত্র, সহায়তা। আই রিপিট, তিনোটাই বলছে যে পেনাল কোডের 107-এর একে তিনোটা শব্দ আছে, প্ররোচনা, ষড়যন্ত্র, সহায়তা। দেখেন পেনাল কোডের সাথে একবার মিল, প্ররোচনা, ষড়যন্ত্র, সহায়তার কথা বলছে। আচ্ছা, এখন ভিকটিমরে যদি হুমকি দেয় কোনো কারণে, যে তো তদন্ত মানে এইটা তুমি সরাই নাও, মামলাটা উল্টো করে নাও, যদি ভিকটিমরে হুমকি দেয় 23, মনে রাখবে, কোনো কাজে কোনো ভিকটিমরে যদি হুমকি দেয় 23, আর কোনো যদি এটা একটা হুমকি দেয়, আর যদি আপোষের কারণে যদি কোনো ভয়ভীতি প্রদর্শন করে, খেয়াল রাখবেন, আপোষের উদ্দেশ্যে, মীমাংসা করার উদ্দেশ্যে যদি কোনোভাবে সাক্ষীকে চাপ দেয়, এটি ভিকটিম বা সাক্ষীকে চাপ দেয় বা ভয় প্রদর্শন করে, তাহলে হচ্ছে 24। খেয়াল রাখেন 23-24 কিন্তু একেবারেই সিম্পল পার্থক্য। একটা ভিকটিম সাক্ষীকে হুমকি, ওখানেও কিন্তু কিন্তু ওখানে তদন্তর কার্যে বাধা রয়েছে, কিন্তু এখানে হচ্ছে আপোষের উদ্দেশ্যে। খেয়াল রাখবেন 25। 25টা সব আইনের প্যানেল কোডের 211, 182, 211, নারী শিশু 17, এবং অন্যান্য 6, 13, 15, 17-এর কথা বলা রয়েছে, এখানে রয়েছে 25, যে মিথ্যা মামলা দায়ের করলে 25। কোম্পানি 26, লেস ইম্পর্টেন্ট, দরকার নেই। এই আইনটি আমলযোগ্য, জামিনযোগ্য, আপত্তিযোগ্য, অর্থাৎ আমলযোগ্য রাখছে, জামিনযোগ্য রাখছে, আপত্তিযোগ্য রাখছে। বুঝতে পারছেন?
আপনাদের 5 মিনিট বিরতি ভুল হচ্ছে